Hello, welcome to Master of Jobs. In this video, I'm gonna share you some strategies to crack the upcoming primary TET 2021 exam. Before starting my discussion, I wanna say thanks to all the teachers, all the technical and non-technical staffs for their efforts because they have finished the entire syllabus at the correct time. And for this reason, I wanna give them a big salute. So before starting my discussion, I want to give you a disclaimer that if you think that these strategies are very helpful for you, then you can follow it, otherwise you can ignore it because you know that প্রত্যেকের আলাদা আলাদা একটা স্ট্র্যাটেজি থাকে নিজেদের পড়াশোনা করার জন্য, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য। তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমার দেওয়া এই স্ট্র্যাটেজিগুলো তোমাদের ভালো লেগেছে, তাহলে তোমরা ফলো করতে পারো, নইলে তোমরা জাস্ট ইগনোর করতে পারো। এই কারণেই বলছি, কারণ দেখো আমি যেটা ভালোবাসি সেটা হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি উঠতে ভালোবাসি, রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে ভালোবাসি। অনেকে এমন থাকে যারা অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতে ভালোবাসে, অর্থাৎ রাত্রে পড়াশোনাটা বেশি প্রেফার করে এবং সকালে দেরি করে ওঠে, বা সকালে মোটামুটি ধরো 10টা-11টায় ঘুম থেকে ওঠে, সারা রাত জেগে পড়ে। তো এই ধরনের সমস্যা রয়েছে, আর সেই কারণে এই ডিসক্লেমারটা। তো চলো তাহলে শুরু করি। তো প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করব যে আর ইউ রেডি ফর দ্য আপকামিং প্রাইমারি টেট 2021 এক্সাম। দেখো এই প্রশ্নটা এই কারণেই করলাম কারণ এখানে দুই ধরনের স্টুডেন্টস আছে। অনেকে এমন আছে যারা প্রিপারেশনই নেয়নি, ফর্ম ফিল আপ করে ছেড়ে দিয়েছে। এমনকি এমনও স্টুডেন্টস আছে আমি পেয়েছি, আমাকে ফোন করে, আমি জাস্ট জিজ্ঞেস করি যে আপনি কি প্রাইমারি টেট 2017 এক্সাম দেবেন, তখন তারা মনে করে আমি ফর্মটা ফিল আপ করেছিলাম কিনা সেটাই ভুলে গেছি। তো আমি জাস্ট এই ধরনের স্টুডেন্টদেরকে ইগনোর করার চেষ্টা করি। মোটামুটি যারা একটুও টাচে ছিল পড়াশোনার সাথে তাদের জন্যই এই স্ট্র্যাটেজি। যারা একটুও টাচে ছিল না, জাস্ট পরীক্ষার ডেট জানতে পেরেছে এবং পেন কিনে নিয়ে পরীক্ষা দিতে যাবে, তাদের জন্য কোনো স্ট্র্যাটেজি নেই। তাদের পরীক্ষা দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো। আমি ডিমোটিভেট করছি না, বাট তাদের পরীক্ষা দেওয়ার থেকে না দেওয়াই অনেক ভালো। সো দুই ধরনের স্টুডেন্টস আছে, একজন রেডি, একজন রেডি নয়। ঠিক আছে, আমি দুই ধরনের স্টুডেন্টসদের জন্য আমি স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। তো যারা রেডি, অ্যাকচুয়ালি কী বলো তো, প্রত্যেকটা স্টুডেন্টসদের কিন্তু রেডি থাকা উচিত যে আজ যদি আমার প্রাইমারি টেটের এক্সাম হয় তাহলে আজকেই যেন আমি পরীক্ষা দিতে পারি, এই ধরনের প্রিপারেশনের লেভেলটা হওয়া উচিত। ঠিক আছে, বা আজ যদি নোটিফিকেশান বেরোয় যে আগামীকাল পরীক্ষা হবে, তাহলে আগামীকাল যেন আমি এক্সামের জন্য রেডি থাকি। প্রিপারেশনটা কিন্তু এই ধরনেরই হওয়া উচিত প্রত্যেকের। ঠিক আছে, তো এই ধরনের প্রিপারেশন কারণ নেই, কারণ এক্সাম কবে হবে কোনো ঠিক ছিল না। মানে প্রত্যেকেই ভাবছিল যে এক্সাম হবে কি হবে না হবে। আরে বাবা, এক্সাম তো একদিন না একদিন হবে। ফর্ম যখন ফিল আপ হয়েছে তখন এক্সাম একদিন না একদিন তো হবেই। 3 বছর তোমরা সময় পেলে, এই 3 বছর 2017-তে ফর্ম ফিল আপ হয়েছে, 2021-এ পরীক্ষা হচ্ছে, মানে একটা লং টাইম প্রিপারেশন করার জন্য কিন্তু তোমরা পেয়েছো। এবং যারা অলরেডি এই 3 বছর সময়টাকে কাজে লাগিয়েছে তারা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, আর যারা ভেবেছে পরীক্ষা হবে না, কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে, তাদের মানে নিশ্চয়তা খুবই কম দেখছি। তো চলো বেশি না বকে আমি আমার স্ট্র্যাটেজিটা শুরু করি। দেখো প্রথমে হচ্ছে রেগুলার অ্যাসপিরেন্টস যারা রয়েছে, অর্থাৎ যারা কন্টিনিউ পড়াশোনা করে এসেছে, যারা টাচে ছিল তাদের জন্য। একটা ইরেগুলার যারা রয়েছে, যারা টাচে ছিল না কিন্তু মোটামুটি ধরুন পড়াশোনার সঙ্গে একটু হলেও টাচে ছিল, অর্থাৎ তারা তো ডিএলএড কমপ্লিট করেছে, হয়তো রেগুলারে কমপ্লিট করেছে, ডিএলএডটা পড়েছে, একটুখানি হয়তো রিভাইজ দিয়ে দিলে হয়তো তারা পেরে যাবে। আর 3 নম্বর আমি যেটা দিতে চাই সেটা হচ্ছে এক্সাম গাইড। এই 3টে জিনিস আমি আজকে কভার করতে চাই। সো প্রথমেই আমি আলোচনা করব যারা রেগুলার অ্যাসপিরেন্টস রয়েছে তাদের নিয়ে, অর্থাৎ তাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, তারা কিভাবে পড়াশোনা করবে, এই জিনিসগুলো নিয়ে। তাদের একটাই স্ট্র্যাটেজি আমি বলবো যে তারা ডেলি বেসিসে যেহেতু পড়াশোনা করেছে, তারা তাদের এখনকার যে এক্সামের ঠিক আগের মুহূর্তে যে ডেলি রুটিনটা হবে সেটাকে একটুখানি অপটিমাইজ করে নাও। তোমাদের ডেলি রুটিন ঠিকই আছে, তোমরা ডেলি পড়াশোনা করেছো, তোমাদের চাপের কিচ্ছু নেই, তোমরা জাস্ট তোমাদের রুটিনটা একটু অপটিমাইজ করে নাও। তো আমরা যে রুটিন অনুযায়ী ক্লাস দিয়ে থাকি, তোমরা দেখতেই পাচ্ছ যে এটাই হচ্ছে আমাদের ক্লাস রুটিন। এই ক্লাস তো তোমরা করোই, এর বাইরেও তোমাদেরকে কিন্তু একটু পড়াশোনা করতে হবে। এখন আগে আমি কিছু বলতাম না, আগে তোমাদের এক্সামের কোনো চাপ ছিল না, এখন যেহেতু এক্সামের চাপ আছে তোমাদেরকে কিন্তু একটুখানি বেশি পড়াশোনা করতে হবে। তো পড়াশোনার জন্য তোমাদেরকে সময় বের করতে হবে। আমি প্রথমেই বললাম যে কেউ যদি রাত্রি জেগে পড়তে ভালোবাসে তাহলে সে রাত্রি জেগেই পড়বে, সকালবেলা বা ভোরবেলা ওঠার কোনো দরকার নেই। আর কেউ যদি মনে করো
যে আমার ভোরবেলা উঠতে ভালো লাগে বা ভোরবেলা উঠতে পারি বা উঠতে সক্ষম, তাহলে তারা ভোরবেলাতেই ওঠো। অর্থাৎ যে যখন পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো সে কিন্তু তখনই পড়তে বসে যাও, ঠিক আছে। আমি কখনোই তোমাকে প্রেশার ক্রিয়েট করব না যে তুমি ভোর 6টা বা ভোর 5টা বা ভোর 4টের সময় ওঠো, কারণ অনেকেই আছে যারা রাত্রি জেগে পড়তে ভালোবাসে এবং অনেকেই যারা আছে যারা ভোরবেলা উঠে পড়াশোনা স্টার্ট করতে ভালোবাসে। তো তোমার যেটা মনে হয় সেই অনুযায়ী টাইম বের করে তোমাকে পড়তে হবে। তুমি যদি মনে করো যে সকালবেলা আমি ভোরবেলা উঠে পড়তে ভালোবাসি, তাহলে কিন্তু তুমি সকাল 6টা থেকে তোমার পড়াটা স্টার্ট করতে পারো, ঠিক আছে। 6 AM থেকে তোমার কিন্তু পড়াটা স্টার্ট করতে পারো। এবং আমরা জানি, তোমরা জানো যে 8টা থেকে আমাদের ক্লাস শুরু হয়, তো 8টার আগে তোমরা সকাল 6টা থেকে পড়াটা স্টার্ট করতে পারো। কারণ এখানে যেহেতু আমার টানা 3 ঘন্টা আমাদের ক্লাস হয়, সেহেতু আমি বলবো যে তোমরা সকাল 6টা থেকে মোটামুটি 7:30 পর্যন্ত একটা রুটিন রাখো, একটা সাবজেক্ট রাখো। এবারে বলি কোন সাবজেক্ট পড়বে। সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত এই 1.5 ঘন্টায় তোমার সবচেয়ে কঠিন সাবজেক্টটা তুমি পড়বে প্রথমে, ঠিক আছে। কারণ সকালবেলা মাইন্ড ফ্রেশ থাকে এবং কঠিন সাবজেক্টগুলো তুমি যদি পড়ো তাহলে সেক্ষেত্রে তোমার মাথায় সেটা খুব তাড়াতাড়ি ঢুকবে, ঠিক আছে। সেই জন্য আমি বলবো যে সকালবেলা ফ্রেশ মাইন্ডে তোমার সবচেয়ে কঠিন যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা নিয়ে তুমি বসো বা সেটাকে তুমি ক্লিয়ার করো, ঠিক আছে। আর তারপরে তো আমাদের ক্লাস শুরু হচ্ছে, তারপরে দেখো 11টা থেকে আমাদের ক্লাস শেষ হতে হতে মোটামুটি 12টা বেজে যায়, 12টা বা 12:30 বেজে যায়। এবার 12:30টার পর তোমার আর পড়ার কোনো দরকার নেই, তুমি স্নান বা খাওয়া দাওয়া যা সারা সেরে নাও। সেরে নেওয়ার পরে এটা পুরোটা কমপ্লিট করার পরে মোটামুটি ধরো 2টো থেকে 2 PM, ঠিক আছে। 2 PM থেকে তোমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেক দিন অন্তত একটা করে মক টেস্ট তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। অলরেডি আমাদের 43টা মক টেস্ট সিরিজ আমাদের সিস্টেমে রয়েছে, এক্সাম আস্তে আস্তে 50টা পার হয়ে যাবে আশা করছি, ঠিক আছে। তো অলরেডি তুমি অনেক মক টেস্ট অ্যাটেন্ড করেছো, মক টেস্ট অ্যাটেন্ড করলে পরেও আগের প্রশ্নগুলোকেও তোমাকে রিভাইজ করতে হবে। যেটা নতুন সেটা তো তুমি অ্যাটেন্ড করবে, সাথে সাথে যে মক টেস্টগুলো হয়ে গেছে পুরনো মক টেস্ট সেগুলোকেও কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে এবং টাইম একদম মেনটেন করে, ঠিক আছে। 2টো থেকে পরীক্ষা যদি দিতে বসো, আমাদের সিস্টেমে তো টাইম কাউন্ট হয় 150 নম্বরে, তোমরা জানো যে 150 মিনিট তোমাদের টাইম থাকে। এই 150 মিনিট টাইম ধরেই কিন্তু তোমাকে এক্সাম ফিনিশ করতে হবে এবং OMR সিটেই কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে এবং তোমরা রাফ পেপার ইউজ করেই কিন্তু তোমাদেরকে ম্যাথগুলো ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ একদম এক্সাম পয়েন্ট অফ ভিউয়ে তোমাকে এক্সাম দিতে হবে, ঠিক আছে। এর বাইরে যাওয়া যাবে না, 150 মিনিটের বেশি সময়ও নেওয়া যাবে না, ঠিক আছে। তো প্রত্যেক দিন 2টো থেকে কিন্তু তোমাকে নিজে থেকে একটা মক টেস্ট অ্যাটেন্ড করতেই হবে, ঠিক আছে। 2টো থেকে যদি তোমরা মক টেস্ট অ্যাটেন্ড করো তাহলে সেটা দিতে মোটামুটি 4:30 বাজবে, কারণ 150 মিনিট মানে 2.5 ঘন্টা টাইম থাকবে, মোটামুটি 4:30 বাজবে। এবার 4:30 পরে একটু তোমাকে ব্রেক নিতে হবে, 1 ঘন্টা তুমি ব্রেক নেবে, সেখানে 6:30 পর্যন্ত বা 6টা পর্যন্ত যদি ব্রেক নাও, 6টা পর্যন্ত ব্রেক নিলে। এবার দেখো আমাদের 8টা থেকে ম্যাথের ক্লাস হয়। এবার তোমাকে একটা কথা বলি, ম্যাথে কিন্তু আমাদের এখন মক টেস্ট অ্যানালাইসিস হচ্ছে, এখানে কিন্তু 30টা MCQ থাকে, 30টা ম্যাথের কোয়েশ্চেন থাকে। তোমাকে যেটা করতে হবে, যেদিন যে মক টেস্টটা অ্যানালাইসিস হচ্ছে সেদিন সেই মক টেস্টের 30টা প্রশ্ন তোমাকে ক্লাস শুরু হওয়ার আগে অর্থাৎ 8টা বাজার আগে তোমাকে ফিনিশ করতে হবে। সেই জন্য আমি বলছি তুমি যদি 6টার সময় সন্ধ্যেবেলা আবার পড়তে বসো তাহলে তুমি এই কাজটা করতে পারো। অর্থাৎ যে ম্যাথের যে সিরিজটা করানো হচ্ছে সেই সিরিজের ম্যাথগুলো আছে, যতক্ষণ না সলভ হচ্ছে ম্যাথটা ততক্ষণ তুমি সেই ম্যাথটা তুমি নিয়ে রিসার্চ করো, ঠিক আছে। অর্থাৎ আমার ক্লাসের আগে তোমাকে এই যতগুলো ম্যাথ আছে ততগুলো ম্যাথ কিন্তু তোমার কমপ্লিট করা উচিত, এটাই আমি তোমাদের সাজেশন দেব, ঠিক আছে। এবার ধরো ম্যাথের ক্লাস মোটামুটি ধরো 9:30 পর্যন্ত হলো, 9:30 9:30, ঠিক আছে। 9:30 পরে তোমাদের ডিনারের ব্যাপার থাকে, যদি তোমরা ডিনার করে মনে করো আরেকটু কিছু পড়বো তাহলে আমি যেটা রেকমেন্ড করব তোমাদেরকে সেটা হচ্ছে রিভাইজ, লাস্ট মোমেন্টে জাস্ট রিভাইজ করতে হবে। ঘুমোতে যাওয়ার আগে একবার রিভাইজ, যে কোনো চ্যাপ্টার হতে পারে বা যে কোনো চ্যাপ্টার ওয়াইজ MCQ হতে পারে, সেটা তোমরা রিভাইজ করো, ঠিক আছে। রিভাইজ মাস্ট ইম্পর্টেন্ট বিফোর দ্য এক্সাম, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে ডেলি রুটিন ফলো করতে হবে। আর যারা রাত্রি জেগে পড়াশোনা করো, যারা ধরো এই টাইমটা তোমরা পাবে না 6টা থেকে 7:30, তাদেরকে বলবো
যে এই যে টাইমটা 9:30টায় তোমরা পাচ্ছ, 9:30টার পর থেকে মানে ডিনার করার পরে যে টাইমটা পাচ্ছ, সেই টাইমটাতে তোমরা তোমাদের ইচ্ছে মতো কঠিন সাবজেক্ট বা যেটা তোমাদের কভার হয়নি সেগুলো তোমরা পড়তে পারো, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে আমি রেকমেন্ড করব তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, কারণ লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড করো তাহলে কিন্তু তোমাদের পড়ার আর দরকার পড়বে না, ঠিক আছে। কারণ এই 4 ঘন্টা যে 4 ঘন্টা আমরা ক্লাস দিচ্ছি সেটাকেও তোমাদেরকে পড়ার মধ্যে ধরতে হবে। তোমরা কেন পড়ার মধ্যে ধরো না? এটা তো পড়াশোনা হচ্ছে। আর তুমি যদি অ্যাকচুয়ালি ভিডিও দেখো, আমাদের ভিডিও ক্লাস লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড করো, এর থেকে তো বড় কিছু হয় না। একটা জিনিস তুমি বই পড়ে যতটা শিখবে তার থেকে বেশি শিখবে অডিও শুনে, তার থেকে বেশি শিখবে গ্রাফিক্স দেখে, এবং ভিডিও লেকচার বা অ্যানিমেশনের মাধ্যমে যে ক্লাসগুলো হয় সেটা হচ্ছে সবচেয়ে ফলপ্রসূ। অর্থাৎ 25% যদি তুমি বই পড়ে শেখো, 50% অডিও শুনে শিখবে, 75% ভিজুয়াল দেখে শিখবে, এবং অডিও ভিজুয়াল যেখানে গ্রাফিক্স অর্থাৎ ভিডিও প্লাস অডিও যেখানে দুটোই রয়েছে সেখানে তুমি 100 টাইমস বেশি শিখবে, ঠিক আছে। অবশ্যই সেই জন্য আমরা রেকমেন্ড করি পিডিএফ ডাউনলোড করার থেকে তোমরা পিডিএফ ক্লাসটা অ্যাটেন্ড করো, ঠিক আছে। নেক্সট এবার হচ্ছে স্ট্র্যাটেজিস ফর ইরেগুলার অ্যাসপিরেন্টস। যারা রেগুলার নও তাদেরকে কি স্ট্র্যাটেজিস আমি ফলো করতে বলবো। প্রথমেই আমি বলবো যে তোমরা কিছু না কিছু তো পড়েছো, তোমাদের যে ইনকমপ্লিট যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আগে পড়ো। যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো তো খুবই ভালো, আর যেগুলো কমপ্লিট হয়নি সেগুলোকে আগে ফিনিশ করো। সেকেন্ড হচ্ছে ওয়াচ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাস, ঠিক আছে। তোমাদের থিওরি ক্লাস দেখার যদি সময় না থাকে, চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ ক্লাস আছে সেই এমসিকিউ ক্লাসে জয়েন করো, এমসিকিউ ক্লাসে যে ভিডিওস আছে সেগুলো দেখো। যদি সেরকম না হয়, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে এমসিকিউ করা রয়েছে তার জন্য সিরিজ করা রয়েছে, ক্লাস টেস্টের সিরিজ, সেই ক্লাস টেস্টের সিরিজ অ্যাটেন্ড করো। থিওরি ক্লাসটা দেখো এবং সেই ক্লাস টেস্টের সিরিজটা অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। যদি এমসিকিউ ক্লাস দেখতে না চাও তাহলে আমি বলবো ক্লাস টেস্টের সিরিজটা দেখো এবং সেই ক্লাসের যে ইনকমপ্লিট চ্যাপ্টারের যে থিওরিটা রয়েছে সেই থিওরিটা দেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার যেহেতু হাতে সময় খুব কম, তোমরা ইরেগুলার ডেলি বেসিসে পড়াশোনা করোনি, তাই আমি বলবো যে একটা থিওরি ক্লাস যদি আমার 1 ঘন্টার হয়, ঠিক আছে, সে 1 ঘন্টার থিওরি ক্লাসকে তুমি 30 মিনিটসে কমপ্লিট করতে পারবে। কিভাবে? ডাবল স্পিডে। আমাদের যদি ভিডিও দেখো, ভিডিওর সেটিংসে যাবে, সেখানে সেটিংসে গিয়ে প্লেব্যাক স্পিড বলে একটা অপশান থাকবে, সেখানে প্লেব্যাক স্পিড থেকে তুমি 2 গুণ স্পিড চুজ করে নেবে, তাহলে ভিডিওটা কিন্তু 2 গুণ স্পিডে চলবে, অর্থাৎ তাড়াতাড়ি চলবে। অর্থাৎ একটা 1 ঘন্টার ক্লাস কিন্তু 8 ঘন্টায় শেষ হবে। যদি তোমার 2 গুণ স্পিডটা খুব বেশি স্পিড মনে হয় তাহলে 1.5 গুণ 1.5x স্পিডে কিন্তু তোমরা শুনতে পারো ভিডিওটা বা দেখতে পারো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের অনেক কম সময় লাগবে একটা চ্যাপ্টার ফিনিশ করতে। নেক্সট হচ্ছে প্রিন্ট ইম্পর্টেন্ট নোটস। আমাদের প্রত্যেকটা থিওরি ক্লাসের পিডিএফ আছে। আমি কখনোই রেকমেন্ড করি না তোমাদেরকে সমস্ত পিডিএফ নোট করার মানে প্রিন্ট করার জন্য। যারা রেগুলার ক্লাস করো তারা তো ক্লাস দেখে নোট করে নাও, তাদের তো প্রিন্টের কোনো দরকারই পড়বে না। কিন্তু যারা রেগুলার ক্লাস করো না তারা যদি মনে করো যে আমার ভিডিও দেখার সময় হচ্ছে না, তাহলে তোমরা ইম্পর্টেন্ট নোটসগুলোকে প্রিন্ট করে নাও, অবশ্যই প্রিন্ট করে নাও। নতুন করে ক্লাস দেখে নোট করার কোনো মানে হয় না, কারণ অলরেডি আমাদের টিচাররা রিসার্চ করেছে এবং রিসার্চ করেই আমাদের পিডিএফ বা নোটসগুলো বানানো হয়েছে। সো তোমার নতুন করে রিসার্চ করতে বসার কোনো দরকার নেই। তোমরা জাস্ট তোমার যে টপিকের পিডিএফ দরকার সেই টপিকের পিডিএফ ডাউনলোড করে জাস্ট প্রিন্ট করে নাও এবং একবার চোখ বুজে নাও। এবার প্রিন্ট করার সময় একটা জিনিস আমি হাইলাইট করতে চাই যে আমাদের পিডিএফগুলো কিন্তু প্রিন্ট করতে একটু খরচ সাপেক্ষ। যদি তোমরা সিঙ্গেল পেজে একটা পেজে একটাই পেজ আর কি প্রিন্ট করো, একটা পেপারে একটাই পেজ যদি প্রিন্ট করো তাহলে কিন্তু সেটা খরচ সাপেক্ষ। তাই আমি বলবো একটা A4 শিটে অনেকগুলো পেজ প্রিন্ট করার কিন্তু অপশান থাকে প্রিন্টারে, ঠিক আছে। তোমরা যখন প্রিন্ট করবে তখন প্রিন্ট অপশানে গিয়ে একটা পেজে তুমি যদি মনে করো 6টা পেজ বা 10টা পেজ প্রিন্ট করবে, অর্থাৎ একটা পিডিএফ ফাইলে ধরো 10টা পেজ আছে, একটা সিটে তুমি যদি মনে করো 10টা পেজই একটা সিটে একটা পেপারের মধ্যে প্রিন্ট করবে, A4 পেপারের মধ্যে, সেটাও কিন্তু সম্ভব এবং সেটা প্রিন্টারে অপশান থাকে। তোমরা অপশান থেকে এটা চুজ করে নেবে, তাহলেই কিন্তু একটা সিটের মধ্যে একটা পেপারের মধ্যে তুমি 10টা পিডিএফে যদি 10টা পেজ থাকে 10টাকে প্রিন্ট করতে পারবে। তোমরা একটু
দেখে নেবে যে 10টা তোমার জন্য সাইজটা ঠিকঠাক হচ্ছে না 6টাতে তোমার সাইজটা ঠিকঠাক হচ্ছে, যেমন তুমি সাইজ চাই সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রিন্ট করে নেবে। নেক্সট, অ্যাটেন্ড মক টেস্ট এভরিডে। যারা ইরেগুলার স্টুডেন্টস আছো, রেগুলারদেরকে তো একটা করে মক টেস্ট অ্যাটেন্ড করতেই হবে। যারা ইরেগুলার আছো তাদেরকে মোটামুটি ধরো একটু বেশি সময় দিয়ে অন্তত 2টো মক টেস্ট অ্যাটেন্ড করতেই হবে, ঠিক আছে? তো এটা আমি হাইলি রেকমেন্ড করব, অন্তত 2টো মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করো, বাদ বাকি টাইম তোমরা ইনকমপ্লিট চ্যাপ্টার বা মক টেস্টে যেখানে অসুবিধা হচ্ছে সেই ভিডিও অ্যানালাইসিস তোমরা দেখে নাও। সেকেন্ড, যেটা আমি বললাম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই মেকিং নোটস। এখন নোটস করার কোনো মানেই হয় না, অলরেডি আমরা রিসার্চ করে নোটস অলরেডি বানিয়েছি, অলরেডি পিডিএফ আছে, সেগুলো নিয়েই পড়ো। যারা এই নোটসটা কাদের জন্য, যারা রেগুলার স্টুডেন্টস, রেগুলার বেসিসে যারা লাইভ ক্লাস দেখে তারা এই নোটসটা করবে। তাছাড়া যারা ইরেগুলার স্টুডেন্টস, যারা সবেমাত্র আমাদের সাথে জয়েন করে প্রিপারেশন নিচ্ছ, তাদের কোনো দরকার নেই নোটস তৈরি করার। নেক্সট, এক্সাম গাইড। এবার হচ্ছে পরীক্ষার হলে তোমরা কিভাবে আর কি এক্সাম দেবে বা কিভাবে কি করবে সেটা নিয়ে একটুখানি আলোচনা করতে চাই। কারণ তোমরা, আমি জানি যে তোমরা কেউ মানে বাচ্চা নাও, তোমরা টিচার হওয়ার জন্য এক্সাম দিচ্ছ, অলরেডি তোমাদের অনেক বেশি নলেজ আছে, হয়তো আমার থেকেও বেশি অনেকের কারো নলেজ আছে। তো আমি জাস্ট একটুখানি অপটিমাইজ করে দিতে চাই যে তোমরা এক্সাম কিভাবে দেবে। দেখো, প্রথমে যে কোয়েশ্চেন পেপার বুকলেটটা পাবে, তোমরা তো ওএমআর শিটটা কেয়ারফুলি ফিল আপ করবে। ওএমআর শিটের রিলেটেড যে ভিডিও সেটা আমি অলরেডি করে ফেলেছি, সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। অলরেডি ওএমআর শিট ফিল আপ করার ব্যাপারে যে ভিডিওটা সেটা তোমরা দেখে নিও। বুকলেট পাওয়ার পরে কেয়ারফুলি কিন্তু ওএমআর শিটটা ফিল আপ করতে হবে। এরপরে যেটা করবে সেটা হচ্ছে তুমি যে কোয়েশ্চেন পেপারটা পেলে সেটাকে একবার চোখ বুলিয়ে নিতে হবে, অর্থাৎ সমস্ত প্রশ্ন একবার দেখে নিতে হবে যে কোয়েশ্চেনের লেভেলটা কেমন আছে, ঠিক আছে? এটা কিন্তু সবচেয়ে প্রথম কাজ, যেটা কেউ করে না। মানে কোয়েশ্চেন পেয়েই কোয়েশ্চেন পেপারটাকে ভালো করে না দেখে 1 নম্বর কোয়েশ্চেন দেখে 1 নম্বর কোয়েশ্চেনটা দেখলাম, যেটা অপশান পেলাম ওএমআর শিটে গোল করে দিলাম, এরকমটা করলে কিন্তু হবে না। তোমাকে 1 থেকে 50 পর্যন্ত 150 যে কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা প্রশ্নকে একবার দেখে নিতে হবে, চোখ বুলিয়ে নিতে হবে, পড়ে নিতে হবে। দরকার পড়লে যে প্রশ্নগুলো তুমি অ্যাটেন্ড করবে সেই প্রশ্নগুলো সেই বুকলেটেই, কোয়েশ্চেন পেপারে তুমি টিক চিহ্ন দিয়ে দেবে, মার্ক করে রেখে দেবে, ঠিক আছে? বা যেটা সহজ, যেটা জানা, তুমি সেটা সেই বুকলেটেই তুমি মার্ক করে রেখে দাও, ঠিক আছে? নেক্সট, তারপরে হচ্ছে একবার পড়ে নেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার সবচেয়ে ইজি সাবজেক্ট যেটা, অর্থাৎ যে সাবজেক্টটা তুমি ভালোবাসো, যে সাবজেক্টে তোমার সবচেয়ে বেশি নলেজ আছে। কেউ যদি ইংলিশের ইংলিশে বেশি নলেজ থাকে সে ইংলিশটা ফার্স্ট অ্যাটেম্প্ট করবে, ঠিক আছে? আর কারো যদি ম্যাথ ভালো লাগে বা ম্যাথে যদি কারো পারদর্শিতা বেশি থাকে সে ম্যাথ আগে করবে, ঠিক আছে? আমি ম্যাথ কখনোই আগে রেকমেন্ড করব না করার জন্য, কারণ ম্যাথে সময়টা একটু বেশি লাগে। তার থেকে মানে এমসিকিউগুলো অ্যাটেন্ড করা অনেক বেশি সুবিধাজনক, অনেক বেশি আমি প্রেফার করব যে আগে এমসিকিউগুলো অ্যাটেন্ড করে নাও, ম্যাথটা একটু পরে করবে, ঠিক আছে? তো আমি রেকমেন্ড করব তোমাদের যেটা ফেভারিট সাবজেক্ট, সেই ফেভারিট সাবজেক্টের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমরা আগে করো, দেন ইজি টু হার্ডে যাও, ঠিক আছে? ইজি টু হার্ড, ইজি টু হার্ডে যাও প্রত্যেকে, ঠিক আছে? ইজি টু হার্ডে গেলে পরে তোমাদের মানে কমপ্লিট করতে, প্রত্যেকটা প্রশ্ন ফিনিশ করতে আর কি সুবিধে হবে। এবার যদি তোমরা একটা কোয়েশ্চেন কঠিন প্রশ্ন সেটা নিয়ে যদি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দাও তাহলে কিন্তু হবে না। এরপরে যেটা, হ্যাঁ এইটাই যেটা আমি বলছিলাম, যে কোনো একটা কোয়েশ্চেন যেটা তুমি পারছো না, ধরো একটা অঙ্ক পারছো না, অ্যাকচুয়ালি আমাদের কোয়েশ্চেন কটা থাকে, 150টা কোয়েশ্চেন থাকে, টাইম কটা থাকে, 150 মিনিট থাকে, তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আমার কত করে সময় লাগছে? 1 মিনিট সময় লাগছে। তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনের পিছনে 1 মিনিটের বেশি কিন্তু সময় দেওয়া যাবে না, ঠিক আছে? তোমাদেরকে 1 মিনিটও নয়, তোমাদেরকে অ্যান্সার ভাবার জন্য 30 সেকেন্ডেরও বেশি সময় দেওয়া যাবে না, যেগুলো এমসিকিউ আছে, ঠিক আছে? এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার ভাবার জন্য 30 সেকেন্ডেরও বেশি সময় নেওয়া যাবে না, কারণ তোমাকে আরও 30 সেকেন্ড হাতে রাখতে হবে গোল করার জন্য, ঠিক আছে? কাজেই তোমরা 30 সেকেন্ডের বেশি কিন্তু সময় নেবে না। যখনই দেখবে যে আমার কোনো একটা ম্যাথ করতে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট সময় লাগছে, তাহলে কিন্তু সেই ম্যাথটা আমার স্কিপ করে যাওয়াই ভালো,
ঠিক আছে, যদি বেশি সময় লাগে সেটা স্কিপ করে যাও, নেক্সট কোয়েশ্চেনে যাও, যদি সময় থাকে তাহলে শেষে দেখা যাবে। ঠিক আছে, এইভাবেই আমি বলবো করো, একটা প্রশ্ন নিয়ে পড়ে থেকো না। নেক্সট হচ্ছে, এবার হচ্ছে ওএমআর শিটে গোল করা, যেটা সবাই এড়িয়ে যায় এবং এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওএমআর শিটে গোল করাটা সময়, তোমরা ধরো কোয়েশ্চেন পেপারে দাগ দিয়ে নিলে সঠিক উত্তরগুলো, এবার অপশান দেখে দেখে তোমরা হয়তো গোল করবে। ঠিক আছে, এবার গোল করাটাতেও কিন্তু অনেকটা সময় লাগে। তাই আমি বলবো যে ওএমআর শিটে গোল করার জন্য সময় হাতে রেখেই সেই অনুযায়ী অবশ্যই ঘড়ি নিয়ে যাবে, সেই অনুযায়ী ঘড়ি দেখে তোমরা এক্সামটা অ্যাটেন্ড করো। ঠিক আছে, আর ওএমআর শিটের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে পেন। আমরা যদি রেগুলার ওয়ান চান্স যে পেনগুলো হয়, বল পেন যেগুলো হয়, সেগুলো নিয়ে যদি ফিল আপ করি একটু কিন্তু সময় লাগবে। তাই তোমাকে পেনটা একটুখানি অপটিমাইজ করতে হবে। আমি যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে এই পেনটা তোমরা নিতে পারো, নটরাজের 0.5 mm, বেশি না, 5 টাকা দাম। ঠিক আছে, বা এই সেলোর এই পেনটা নিতে পারো 0.55 mm। আর আমি সবসময় রেকমেন্ড করব একটু মোটা কালির পেন নেওয়ার জন্য। ওয়ান চান্স বল পেনগুলোতে কি হয়, মানে মুখটা খুব তীক্ষ্ণ হয়, লেখাটা খুব পাতলা হয়। ঠিক আছে, সেই জন্য আমি বলবো যে পেনগুলোতে একটু কালি বেশি পড়ে, অবশ্যই জেল পেন কিন্তু নয়, জেল পেন একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। ঠিক আছে, সো তোমরা যেটা নেবে সেটা হচ্ছে রেগুলার বল পেন, একটু মোটা কালির। ঠিক আছে, এই পেনটাও নিতে পারো, এরও দাম 5 টাকা, এখন হয়তো 10 টাকা হয়েছে। এই পেনটাও নিতে পারো লিঙ্কের, এটা একটুখানি তুলনামূলক মোটা আগেরগুলোর থেকে। ঠিক আছে, এই পেনটাও নিতে পারো। অথবা যাদের মানে এগুলোর দাম বেশি না, 5 টাকা, খুব বেশি হলে 10 টাকা দাম, যা অথবা যারা মনে করো যে ওএমআর শিট স্পেশাল পেন নেব, তাহলে কিন্তু তোমরা বইয়ের দোকানে গিয়ে ওএমআর শিট স্পেশাল পেন নিতে পারো। ওএমআর শিটের জন্য স্পেশাল পেন হয়, সেই পেনগুলো নিতে পারো, যেগুলোর কালিটা একটুখানি মোটা থাকে, গোল করতে সুবিধে হয়। আর ওএমআর শিট যখন গোল করবে তখন ওএমআর শিটের এই যে রাউন্ড যেটা থাকে, সেই রাউন্ডটা একবার গোল করে নেবে ফার্স্ট, তারপরে ভেতরটা গোল করবে। ঠিক আছে, তাহলে গোলগুলো বাইরে বেরোবে না। তো এই ছিল গাইড, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সো থ্যাংকস ফর লিসেনিং, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যাজ অলওয়েজ গড ব্লেস ইউ। থ্যাংক ইউ।